বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনি সরি, মানে আমরা আমরা সবসময় একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি আসলে একজন ভালো বিজনেস ম্যানেজার হতে চান? তো আপনি কিভাবে একজন ভালো দক্ষ বিজনেস ম্যানেজার হতে পারেন, এবং সেই কারণে আপনার আপনার নিজের কোর ফাংশনাল এরিয়ার বাইরেও আপনাকে কি কি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। এবং আজকের যে টপিকস আমরা যদি চিন্তা করি, তো এই টপিকসের নামটা আমরা দিতে চাই যে হাউ টু হাউ এটা হচ্ছে, আমরা এইভাবে নাম দিতে চাই যে দ্য ডিএনএ অফ এ বিজনেস ম্যানেজার, ডিএনএ অফ এ বিজনেস ম্যানেজার। তো এই ডিএনএ তে যদি আমরা চিন্তা করি যে কতগুলি এলিমেন্ট এই ডিএনএ এর ভিতরে আছে, সেইটাই আমি সংক্ষেপে আজকে বলার চেষ্টা করব। যে সুতরাং আমাদের যে ফাংশনাল এরিয়া, আমাদের কোন ফাংশনাল এরিয়ার যে বিষয়ে আমি সরাসরি ওইটা বাদ দিয়ে আসলে ইন অ্যাডিশন টু আওয়ার ফাংশনাল এক্সেলেন্স, আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই ফাংশনাল এক্সেলেন্সের পাশাপাশি যে যে বিষয়গুলো আমাদের এই বিজনেস ম্যানেজারের ডেফিনেশনে আসে, সেটি হচ্ছে এইখানে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার জন্য। তো এবং আরেকটি বলা দরকার যে শুরু থেকে বলে নেই যে প্রত্যেকটা এরিয়া যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা এরিয়াতে আবার তিনটা লেয়ার আপাতত আমরা মাথায় রাখি। প্রথম লেয়ার হচ্ছে একটা ফাউন্ডেশন, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে আমরা বলছি এক্সপার্ট লেভেল। আমরা তিনটা লেয়ার আমরা এভাবে চিন্তা করি। আমরা যে যেই টপিকসগুলো বলবো, এই টপিকসগুলির প্রত্যেকটার ভিতরেই কিন্তু একটা তিনটা লেভেল থাকবে: একটা ফাউন্ডেশন লেভেল, একটা ইন্টারমিডিয়েট লেভেল, একটা এক্সপার্ট লেভেল। তাহলে এইটা দিয়ে প্রথমটা দিয়ে শুরু করি, সেখান থেকে এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার বোঝাতে পারবো। প্রথম হচ্ছে স্ট্র্যাটেজিক থিঙ্কিং। স্ট্র্যাটেজিক থিঙ্কিং যদি সহজভাবে আমি বোঝাতে চাই, যে আমরা আমরা আহ, যখন আমরা জানতে পারি, যখন মানে আমি একটু সহজভাবে একটু অন্যভাবে ডেফিনেশনের বাইরে যে বলি, যখন আমরা অর্গানাইজেশনের ভিশনের সাথে অ্যালাইন করে আমাদের কাজগুলিকে কানেক্ট করতে পারবো, সেটা এক ধরনের স্ট্র্যাটেজিক থিঙ্কিং। সেকেন্ড হচ্ছে যখন আমরা বড় পার্সপেক্টিভ থেকে, আমরা যখন মাইক্রো থেকে, যখন ম্যাক্রো এনভায়রনমেন্ট থেকে আমরা যখন আমাদের মাইক্রো এনভায়রনমেন্টের বিষয়গুলিকে আমরা দেখতে পারবো, সেটাও এক ধরনের স্ট্র্যাটেজিক থিঙ্কিং। আবার হচ্ছে একটা জিনিস লং টার্ম বিষয়ে দেখা, সেটাও এক ধরনের স্ট্র্যাটেজিক থিঙ্কিং। এবং যেটা এখানে এই যে বিগার পিকচার দেখা, এই বড় পিকচার দেখা, এবং এটা যেরকম বিষয়, এটা আমাদেরকে অনেক রকম হেল্প করে। কিরকম? আপনি যদি বড় পিকচার আমরা দেখতে পারি, তা আমরা ছোট ছোট বিষয়গুলো থেকে যে আমাদের রিয়াক্টিভ নেচার, আমরা যে অল্পতে রিয়াকশন করে ফেলি, এবং আহ, যেটা আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে দেয় না। তো সেই সেই যে বিষয়টা, এটাকে বুঝতে পারাটাই কিন্তু আসলে এই বিগার পিকচার দেখা এবং স্ট্র্যাটেজিক থিঙ্কিং করার আহ, প্রমাণ। তো রিসেন্টলি আমি একটি জিনিস পড়ে খুব আনন্দ পেয়েছি, মনে হয় যে এটা আমাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিং সাথে খুব কানেক্টেড হয়। সেটা হচ্ছে যে খুব একজন ফান করে বলেছে যে একটা কুকুর কিন্তু চাইলে ঢাকা থেকে দিল্লি যেতে পারে, একটু যদি স্লোলি সে যাওয়া শুরু করে, এবং এটা তার জন্য পসিবল। কিন্তু এটা কোনোদিনই সে পারবে না। কারণ কি? একটা কারণেই সে পারবে না। প্রথম, সে যখন রওনা দিবে, তখন প্রথম সামনেই যেই অন্য কুকুরের সাথে দেখা হবে, তার সাথে সে ঝগড়া করবে, ফাইট করবে। এইভাবে ফাইট করতে করতে এইটুক করতে করতে সে ঢাকা থেকেই বের হতে পারবে না আসলে। আমরাও যারা স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে পারি না, আমরা যারা রিঅ্যাক্টিভ নেচার, তারা কিন্তু এরকম। আমরা কিন্তু আমার ওই কিউবিকলের বাইরে আমরা চিন্তা করতে পারি না। যে কিউবিকল, আমার যে ডেস্ক, আমার যে জব ডেসক্রিপশন, এর বাইরে চিন্তা করাটা আমাদের জন্য অনেক কঠিন। প্র্যাকটিক্যালি বলি, আপনি যদি রিয়েলি গুড বিজনেস ম্যানেজার হতে চান, তাহলে আপনার জব ডেসক্রিপশন ইম্পর্টেন্ট, তার থেকে বেশি আরো দুইটা জব ডেসক্রিপশন ইম্পর্টেন্ট। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার ইমিডিয়েট পরের রোলের জব ডেসক্রিপশন যেমন আপনার ইম্পর্টেন্ট, আপনার ডিপার্টমেন্ট হেডের জব ডেসক্রিপশন আমার জন্য ইম্পর্টেন্ট, এবং আপনার সিইওদের জব ডেসক্রিপশন আপনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে কি, আপনি যখন আপনার সিইওর জব ডেসক্রিপশন দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হোয়াট দ্য অর্গানাইজেশন নিডস। আপনার ফাংশনাল হেডের জব ডেসক্রিপশন দেখলে বুঝতে পারবেন যে আপনার ফাংশনাল ফাংশনাল ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি কি।
এইভাবে আপনার যখন ইমিডিয়েট লেয়ারে, পরের লেয়ারের জব ডিসক্রিপশন আপনি দেখবেন, তখন আপনি কিন্তু এই বিগার পিকচারটা দেখতে পারবেন। আপনি যখন আবার এই মিডল থেকে, একটা সি লেভেল থেকে যখন উপরে উত্থান যখন হতে চায়, তাহলে আপনি দেখবেন হোয়াট দ্য অর্গানাইজেশন ইজ এক্সপেক্টিং ফ্রম ইউর সিইও। এটা যখন আপনি বুঝবেন, তখন কিন্তু আপনি বুঝবেন ইন হোয়াট আদার ওয়েজ ইউ ক্যান হেল্প ইউর সিইও। তাহলে কি, এই যে বিগার পিকচার, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক থিঙ্কিং। আপনার যদি ম্যানেজার, বিজনেস ম্যানেজমেন্টে আপনি যদি সত্যি দক্ষতা অর্জন করতে চান, আপনাকে স্ট্র্যাটেজিক থিঙ্কিং লাগবেই। এবং আমি মনে করি যে আপনি এই কয়েকটা জব ডেসক্রিপশন নিয়ে যদি আপনি স্টাডি করেন, আপনি কিন্তু একটা অর্গানাইজেশনকে বুঝে যাবেন অনেকটা। ঠিক আছে, তাহলে প্রথমটা গেল। এবার আসেন, আহ, আপনি যদি 2 লেভেল উপরের আপনার জব ডেসক্রিপশনটা নিয়ে আপনি পারফর্ম করা শুরু করেন, মানে আমি এটা সাইড টক হিসাবে বলছি, আপনি যখন আপনার 2 লেয়ার্স উপরের জব ডিসক্রিপশনটা নিয়ে আপনি অ্যানালাইসিস করে ওখানে কন্ট্রিবিউট করা শুরু করেন, ইউ উইল বি দ্য অটোমেটিক চয়েস ফর প্রমোশন ভেরি সুন, আপনি যেটা অ্যাচিভ করার পরে। কারণ কি, কারণ হচ্ছে একটা অর্গানাইজেশন যখন দেখে যে একজন লোক 4 গুণ ডেলিভার করছে, তাকে তার দ্বিগুণ রোলে তো নিবেই। নিবে না কেন? ইট উইল বি উইন উইন সিচুয়েশন। আমি প্রায় বলি, আবারও বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং, যেই কারণে আমি বারবার বলি। আসেন এর পরের পার্টটা, পরের ডিএনএ এর পরের এলিমেন্টটা হচ্ছে পিপল লিডারশিপ। আমি সংক্ষেপে বলি যে পিপল লিডারশিপ কি, ইউ হ্যাভ টু লিড এ টিম। তাহলে, এবং ইউ হ্যাভ টু লিড এ টিম, এবং অনেক সময় 360 ডিগ্রি যদি কনসেপ্ট চিন্তা করি, আপনাকে একটা টিম লিড করতে হবে, আপনাকে আপনার পিয়ার্সদেরকেও লিড করতে হবে। বিকজ আপনি যখন একটা কন্ট্রিবিউটরি রোল প্লে করবেন, সেখানে কিন্তু কাইন্ড অফ পিয়ার লিডারশিপ ইম্পর্টেন্ট রোল হিসেবে কাজ করে। তেমনি ভাবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বসকেও আপনার লিড করতে হবে। লিড করা এখানে ডিফারেন্ট। এখানে লিড করার মানে হচ্ছে সাপোর্ট দেয়া। এবং আপনি যখন গ্যারান্টি ওয়েতে আপনার বসকে নিশ্চিত করতে পারবেন যে আপনার বিষয় এ আপনি তো কোনো চিন্তাই করতে হবে না, প্লাস আপনার বসেরও কিছু কিছু কাজে আপনি হেল্প করতে পারবেন, দিস ইজ অলসো এ কাইন্ড অফ লিডিং। সুতরাং সেটাও সম্ভব। এবং দিনের শেষে যদি আপনার ডিসিশনগুলি খুবই ইফেক্টিভ প্রমাণিত হয়, তাহলে এটা কি, এটা তো এক ধরনের লিডিং। তো যেই কারণে বলছি যে পিপল লিডারশিপ ইজ সো ইম্পর্টেন্ট। এটার একটি বিষয়, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু লিড উইথ হেড অ্যান্ড হার্ট। আপনার মেধা যেরকম আপনি কাজে লাগাতে হবে, সেইভাবে আপনার হার্ট। এখানে যদি আমি হার্টের কথা বলি, তা আমরা যেই শব্দটা এখন অনেক বেশি প্রচলিত, সেটা হচ্ছে এমপ্যাথি। আর হেড যদি আমি কথা বলি, হেডের সাথেও একটি জিনিস কানেক্টেড, সেটাকে বলে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স। তার মানে কি, এই যে লিডিং উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা যেমন দরকার, এবং লিডিং উইথ ইউর প্রফেশনাল ব্রিলিয়েন্স, এই দুটি এখানে দরকার এমনিতে। তো পিপল লিড, আপনাকে কেন পিপলরা ফলো করবে? পিপলরা ফলো করবে বিকজ ইউ, দে ফিল সেফ উইথ ইউ। খেয়াল রাখতে হবে, আপনাকে আপনাকে যদি মানুষ সেফ মনে করে, আপনি কে যদি নিরাপদ মনে করে, তাহলে আপনাকে ফলো করবে, আপনার সাথে কাজ করবে, আনন্দ নিয়ে কাজ করবে। আমরা অনেক ভালো লিডার যাদেরকে যারা রেজাল্ট দিতে পারে, বাট তাদের শুধুমাত্র অন্যরা তার সাথে কাজ করতে নিরাপদ মনে করে না। কেন? তার এই ফ্ল্যাকচুয়েটিং মাইন্ডসেটের কারণে। সে সকালে একরকম, দুপুরে আরেক রকম, বিকালে আরেক রকম আচরণ যদি করে, তাহলে কিন্তু সে, তার সাথে মানুষ সেফ বোধ করেন। আপনি আমি তাই। আমরাও যদি কনসিস্টেন্টলি আমরা উম, কাজ করতে না পারি, ফোকাস ধরে রাখতে পারি, আমাদের সাথে মানুষ কাজ করবে না। সুতরাং এই বিজনেস ম্যানেজমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিজনেস ম্যানেজার হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর যে পয়েন্ট আমি বলছি, বিজনেস অ্যাকিউমেন, নোয়িং হোয়াট মেক্স মানি মুভ। মানে বিজনেস, আমি এইভাবে আরেকটু বলি, আরেকটা হচ্ছে নোয়িং হাউ দ্য কোম্পানি মেক্স মানি। এবং অনেক অনেক সিনিয়র লোকজন বড় বড় পজিশনে কাজ করে, বা যদি আপনি জিজ্ঞাসা করেন হাউ দ্য কোম্পানি ইজ মেকিং প্রফিট, তাদের সে উত্তর দিতে পারে না। কেন উত্তর দিতে পারে না? হি ইজ সো বিজি, সো আইসোলেটেড, অর সো, কি বলে এটাকে, আমরা বলি, আহ, এটাকে আমরা ভুলে ভুলে গেল, কিউবিকল ওরিয়েন্টেড, বা সাইলো মাইন্ডেড, সাইলো মাইন্ড তাদের। সাইলো থিঙ্কিং এর কারণে সে তার নিজের বাইরে সে বাকিগুলি দেখতে পারে না। এবং এবং তারা যেহেতু দেখতে পারে না, এবং অনেকে জানে না যে কোম্পানি কোন 3টা কাজ করলে কোম্পানির প্রফিট নিশ্চিত করা যায়। হ্যাঁ, এটা হয়তো আপনার সাধারণ মানুষ জানে, কিন্তু দেখবেন কাজের প্রেসারে, কাজের কারণে এত বেশি বকডাউন হয়ে যায়। সেটা হচ্ছে
যে আপনি এই অনেকেই ছোট্ট বিষয় খেয়াল করতে পারে না এই বিজনেস অ্যাকুইপমেন্ট না থাকার জন্য। মানে আমি ব্যবসা করি, আমি কম দামে কিনবো, বেশি দামে বেচবো, কেনার সময় আমাকে জিততে হবে এবং বেচার সময় উইন উইন করতে হবে, এমন ভাবে বেচবো যেন যে আমার থেকে কিনবে সে মনে করে সে আমাকে ঠকিয়েছে বা আমি অত লাভ করতে পারি নাই। এই যে বিষয়টা খেয়াল করেন, এই পারসেপশনটা ক্রিয়েট করতে হয়। এই যে বিজনেস অ্যাকুইপমেন্ট মানে বিষয়টা এমন না যে আপনার আপনার কি বলে এটাকে, আপনার সিএফও শুধু এটা ভালো বুঝে, আপনাকে এবং সবাইকেই এই জিনিসটা ভালো বুঝতে হবে। আর এইটাও মনে করার কোনো কারণ নাই এটা সিএফওর একার দায়িত্ব। বিজনেস অ্যাকুইপমেন্ট থাকতে হবে সবার, কোম্পানিতে প্রফিট করা, কোম্পানির কে সাস্টেইনেবল করা, এটা সবার দায়িত্ব। এইটা জানতে হবে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে এই যে চেঞ্জিং ওয়ার্ল্ড, এই চেঞ্জিং ওয়ার্ল্ডে আমাদেরকে অ্যাজিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি ধরে রাখতে হবে। যেই কারণে যেটা আমাদের করতে হয়, আমাদেরকে চেঞ্জকে এমব্রেস করতে হবে। তা আমরা যেটা হয়, আমরা কি করি, আমরা জাস্ট এর অপোজিটটা কাজ করি, আমরা উই রেজিস্ট চেঞ্জ, এবং আমরা বেস্ট প্র্যাকটিসটাকে অ্যাকসেপ্ট করতে শিখি না। এবং এই যে বেস্ট প্র্যাকটিসকে জানার চেষ্টা, কন্টিনিউয়াসলি জানার চেষ্টা, এটাকে করতে হবে। এবং চেঞ্জ কখনোই আপনার জন্য থ্রেট না, চেঞ্জ ইজ এ ফুয়েল। আপনি সেই চেঞ্জ কেন নেবেন যেটা আপনার লাইফকে আরো কঠিন করে দিবে, কোনো আপনার কাজকে সহজ করবে না? আমি সাইড বাই সাইড প্রায় একটা কথা বলি, অনেক অর্গানাইজেশন আমরা কিছু ডিসিশন দেখি, ধরেন একটা একটা ইআরপি সলিউশন নেয় বা একটা করে নেয়, এটা করে ইআরপি সলিউশন নিয়ে মানুষের লাইফটাকে আরো ডিফিকাল্ট করে ফেলে। বা কোম্পানিতে এমন একটা কন্ট্রোল মেকানিজম তৈরি করে, এমন একটা সেট করে যেটা মানুষের লাইফকে ডিফিকাল্ট করে, কাজকে স্লো করে দেয়। এইটা তো করা যাবে না। আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই অ্যাডাপ্ট করে করে আমাদের অ্যাজিলিটি ধরে রাখতে হবে। এবং এখনকার যুগে মনে রাখতে হবে যে স্পিড টু মার্কেট, বা আপনি স্পিড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন কত দ্রুত একটা কাজ ডেলিভারি দিতে পারে, কত স্পিডে একটি ডেলিভারি দিতে পারে, সেটাই আসলে একটা মেকিং অর ব্রেকিং ফ্যাক্টর হয়ে গেছে এখনকার জন্য। এই জন্য আমাদের অবশ্যই বিজনেস ম্যানেজমেন্টের ডিএনএতে কোর একটা এলিমেন্ট হচ্ছে যে মেইনটেনিং অ্যাজিলিটি অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটি, এমব্রেসিং চেঞ্জ উইথ কনফিডেন্স। আপনি এবার চেঞ্জ করলেন, বাট ইউ আর নট কনফিডেন্ট, ইউ আর নট শিওর, তাহলে আপনার দিকে যারা তাকিয়ে থাকে তারা কি করবে? তারা তো হেজিটেশনেই তাদের স্পিড অর্ধেক হয়ে যাবে, কমে যাবে তাদের ইয়ে। ঠিক আছে, এটা হলো 4 নাম্বার বলেন। এবার 5 নাম্বার, 5 নাম্বার যদি বলেন যে এটা একটা গ্রেটেস্ট অ্যাসেট ফর এ লিডার, সেটা হচ্ছে আমরা এটাকে বলে যে কমিউনিকেশন ক্ল্যারিটি। আসলে কমিউনিকেশন বলতে পারতাম, বাট কমিউনিকেট উইথ ক্ল্যারিটি, খুব পরিষ্কার ভাষায় কমিউনিকেট করা। এবং এটাকে কি অনেক এই জন্য দরকার হয় অনেক কমপ্লেক্স জিনিসকে একটা সহজ এক্সাম্পলে বোঝানোর যে ক্যাপাসিটি, এটা আমাদের অনেক লিডারদের মধ্যে দেখা যায় না। তাহলে যে কারণে সেই লিডারদের কমিউনিকেশন ইফেক্টিভ না হওয়ার কারণে তাদের মেসেজটা তাদের টিম ঠিকমতো ফলো করতে পারে না। এবং এই কমিউনিকেশন না হওয়ার কারণে, ক্ল্যারিটি না থাকার কারণে, ধরেন আপনি চাইলেন হচ্ছে একটা ড্রিঙ্কস, যদি আপনি শুধু ড্রিঙ্কস চান তাহলে ইট মে বি আপনার হট বেভারেজ হতে পারে, কোল্ড বেভারেজ হতে পারে, পানি হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি এমনও যদি হয় যে দেখবেন আপনি চা চাইলেন, আপনাকে কফি সার্ভ করা হলে আপনার মেজাজটা খারাপ হয়ে গেল। এইটা কিন্তু যে আপনাকে সার্ভ করলো তার কি দোষ, নাকি আপনার কমিউনিকেশনে উইক পয়েন্ট আছে? আমি এটা এরকম প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে এমন কিছু লিডার যারা সকালে একটা জিনিস চায়, ঠিক দুপুরবেলা এর অপোজিট একটা জিনিস চায়। আবার সব একজনকে বলে যে আপনি আপনি এই কাজটা করে দিলে আমি আপনার জব শেষ, আপনি যান। কিন্তু দেখবেন কিছুক্ষণ পরে সে যখন এতে অনেক ইনভেস্ট করে ফেলে টাইম, তারপর সে আবার কাজটা চেঞ্জ করে ফেলে। কারণ কি, তার দুইটা জিনিস নাই। ওই যে ব্রড থিঙ্কিং অ্যাবিলিটি নাই, ওই যেটা আমরা 1 নাম্বার প্রথম স্ট্র্যাটেজিক স্কিল নাই। এবং সে তার কমিউনিকেশন স্কিল না থাকার কারণে, ক্ল্যারিটি না থাকার কারণে সে কিন্তু কোনোদিনই একজন ভালো বিজনেস ম্যানেজার হয়ে উঠতে পারবে না। যেই কারণে আপনি অবশ্যই একটি কমিউনিকেশন করার পরে আমরা অবশ্যই একটা ক্লারিফাইং বা এটাকে রিকনফার্মিং একটা জিনিস দিতে হবে। আমি উদাহরণ হিসেবে একটু, আমি কয়েকদিন আগে একটা ট্রেনিং এর মধ্যে উল্লেখ করেছিলাম, সেটা আবার বলি। দেখবেন আপনি যখন একটা ভালো রেস্টুরেন্টে যাবেন, ভালো একটা রেস্টুরেন্টে গেলে আপনি যখন অর্ডার প্লেস করবেন, দেখবেন যে অর্ডার আপনার নিচ্ছে, সে আপনার অর্ডারটা নেয়ার পরে একবার রিপিট করে, বলে স্যার এক্স্যাক্টলি আপনি কি এটা চেয়েছেন। কেন রিপিট করে? বিকজ অফ ক্রিয়েটিং ক্ল্যারিটি, বিকজ
আপনি একটা জিনিস অর্ডার করেছেন, আপনি সে অন্য একটা কিছু যদি ডেলিভার করে দেয়, এটা যদি কনফার্ম না করে দেয়, তাহলে আপনি কিন্তু হ্যাপি হবেন না। এবং আমিও আপনাকে বলছি অ্যাজ এ লিডার, আপনি যখন আপনি একটা কাজের খাবারের অর্ডারটা দিচ্ছেন, মানে একটা কাজের অর্ডার দিচ্ছেন, কাজের ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনি কি ডাবল চেক করেন? অবশ্যই ডাবল চেক করতে হবে। এই জন্য লিডারকে, বিজনেস লিডারকে অবশ্যই কমিউনিকেট করতে হবে উইথ ক্ল্যারিটি। আমরা তো অনেকে মনে করি আমি যে তোকে জানাইছি এটাই তো বেশি। হ্যাঁ, এবং প্রায় প্রায় সময় দেখবেন, আমি যেটা দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে, যে আপনার বসের কাছে একটা ইমেল আসছে 7 দিন সময় দিয়ে কিন্তু কাজটা শেষ করার জন্য, কিন্তু সে এটাকে ডেলিগেট করছে ঠিক একদিন আগে। হ্যাঁ, 6 দিন তার ইমেল বক্সে এটা পড়েছিল, কিন্তু কি করেছে সে, তার কমিউনিকেশন বা ডেলিগেশন, তার এই জিনিসটা স্ট্রং না হওয়ার কারণে আরেকজনের লাইফকে কিন্তু হেল বানিয়ে দিয়েছে। কি একটা Q2-তে করার মতো একটা কাজ উনি Q1-এ নিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে এইটার কারণে, এই কমিউনিকেশন, এই ডেলিগেশন, এগুলি প্রবলেমের কারণে কি হয়, কখনোই একটা মানুষ বিজনেস ম্যানেজার হয়ে উঠতে পারে না। এটা হলো 5 নাম্বার গেল। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং। আপনি মানে কি একটা সলিউশন দেয়া, এর মানে এই না যে আপনার মাথা থেকে সব সলিউশন আসতে হবে। এটা বেসিক্যালি ইটস এ ওয়ে অফ ব্রিঙ্গিং আউট দ্য বেস্ট সলিউশন ফ্রম দ্য টিম। আপনার মাথা থেকে আসতে পারে, যে কোনো জনের মাথা থেকে আসতে পারে, বাট দিনের শেষে ইট শুড বি এ টিম ডিসিশন। এই যে প্রবলেম সলভ করা, এবং আবার অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ কোনো প্রবলেম, অ্যাটলিস্ট আপনাকে প্রবলেম সলভিং স্কিলটা থাকতে হবে। প্রবলেম সলভিং এর জন্য কিন্তু দুইটা এখানে বিষয়, একটা হচ্ছে প্রসেস, ইন হোয়াট প্রসেস ইউ জেনারেট আইডিয়াস অ্যান্ড মেক এ ডিসিশনস টু সলভ এ প্রবলেম। এই প্রসেসটা যেমন ইম্পর্টেন্ট, আরেকটা এর সাথে জড়িত থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস। অনেক অনেক আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে সব সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস থাকতে হবে বিষয়টা না, বাট আপনাকে অবশ্যই প্রবলেম সলভিং প্রসেসটা খুব ক্লিয়ারলি জানতে হবে, এবং আপনাকে এটাও জানতে হবে যে কোন সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্টকে আপনি সাথে নিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে হবে, বা মাল্টিপল সাবজেক্ট ম্যাটার লাগবে কিনা। আমি এর আগে একটা ভিডিও করেছি না, ডিসিশন মেকিং, ল্যাটারাল থিঙ্কিং, দ্যাট ক্যান বি এ গ্রেট এক্সাম্পল। আপনি যদি খুব সিম্পল ওয়েতে একটি ভিডিওতে কথা বলেছি, বাট এটা যদি অ্যাপ্লাই করেন, এটা একটা সুপার 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 স্কিল। আপনি যদি ভালো বিজনেস ম্যানেজার হতে চান, আপনার এটা জানা থাকতে হবে। এলো 6। আমি এর পরে যাই। 7 নাম্বার হচ্ছে ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আনফর্চুনেটলি, মানে ওয়াকিং দ্য টক, আনফর্চুনেটলি বলি যে যত রকম বিজনেস ফেইলিয়ার দেখেন, এই সব বিজনেস ফেইলিয়ারের জন্য এই সিনিয়র এবং সিনিয়র, নেক্সট মানে সিনিয়র লেভেল ম্যানেজার্স এবং লিডার্সরা, এই দুইটা জায়গায় তারা প্রচন্ড রকমের যদি অভাব থাকে, তাহলে কিন্তু সে, ইফ দে ডোন্ট ওয়াক দ্য টক, তাহলে কিন্তু অর্গানাইজেশন কখনোই সফল হতে পারবে না, একদম গ্যারান্টেড। all miseries of the organization is rooted in the gap between this gap of integrity and accountability. Integrity আমরা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারলাম যে হ্যাঁ, মানুষটা যা বলে তা করে কিনা, এবং এখানে বিষয়টা হচ্ছে যে এবং আর সে কি রেসপন্সিবিলিটি নেয় কিনা, অ্যাকাউন্টেবিলিটি নেয় কিনা। তো এখন দেখবেন যে আমরা অনেক সময় জুনিয়রদের জব ডিসক্রিপশন নিয়ে অনেক হইচই করি, কিন্তু সিনিয়রদের জব ডিসক্রিপশন, তার রোল কি, তার থেকে অর্গানাইজেশন কি কি এক্সপেক্ট করে, তার কি কেপিআই আছে কিনা, এটা নিয়ে আমার অনেক অর্গানাইজেশন বদারই করে না। এবং এটা যদি বদার না করেন, তাহলে আপনার পক্ষে তো সম্ভব না অর্গানাইজেশনকে সাকসেসফুল করা। এবং অনেকে অনেকে মানে ওয়েট করে। আমি খুব হতবাক হয়ে দেখেছি, কিছু মানুষের সিনিয়র রোল প্লে করে, কিন্তু তাদেরকে মানুষ, অন্যরা না ঠেলা দিলে, না ধাক্কা দিলে সে মুভ করে না। সে মনে করে যে অন্যরা না না বললে করব কেন, আমার কাছে আসতে হবে, আমার কাছে ওনাদের আসতে হবে, এসে বলতে হবে, তারপর আমি একটু এখানে সময় দিব। এইসব হাতি ঘোড়া দিয়ে কিন্তু অর্গানাইজেশন চলে না। আমি আগেও একটা কোনো লেখাতে লিখেছিলাম, দেয়ার আর এলিফেন্টস অ্যান্ড মাউন্টেন্স ইন দ্য অর্গানাইজেশন। এলিফেন্টকে যদি আপনি একটু ছোট খোঁচা খোঁচা দিলেও যেমন লাভ হয় না, এদেরকে ধাক্কানো নেওয়ানো কঠিন, আর মাউন্টেন যারা, এত আরো কঠিন। প্রথম হচ্ছে যে, যা অর্গানাইজেশনকে প্রসপার করতে হলে, মানে ভালো লেভেলে নিতে গেলে, ইউ হ্যাভ টু গেট রিড অফ দিস এলিফেন্টস অ্যান্ড মাউন্টেন্স।
এই এলিফ্যান্টস অ্যান্ড মাউন্টেন্স দিয়ে আপনার এই কালে চলবে না যুদ্ধ। মাউন্টেন্স দিয়ে তো যুদ্ধ আপনার ব্যাকআপ হিসেবে খুব ভালো কাজ করবে। হ্যাঁ, কিন্তু পাহাড়ের আড়ালে হয়তো আপনি লুকাতে পারবেন। এলিফ্যান্টস দিয়ে তো আপনি আগের আমলে যুদ্ধ করতো মানুষ, এখন কিন্তু এলিফ্যান্ট যুদ্ধ বন্ধ হয়ে গেছে। সুতরাং এই এলিফ্যান্ট অ্যান্ড মাউন্টেন দিয়ে কিন্তু কাজ হবে না। ওকে, একটি বিষয় হচ্ছে যারা এই 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 কাজ করে, মানে এটা বিশ্বাস করে, এটা কেন করতে হবে? প্রথমে আপনাকে আপনার নিজের ডিসিশনকে ওন করতে হবে, এবং আপনি যে ডিসিশন নিয়েছেন এবং কখনো এটা ফেল করলে আরেকজনের ঘাড়ে চাপাই দিবেন না। এবং তারা এথিক্যালি কাজ করবেন এবং অন্যকে রেসপেক্ট করবেন। কখনোই কাউকে ডিসরেসপেক্ট করার সুযোগ অর্গানাইজেশনে নাই। এটি ইম্পর্টেন্ট বিষয়। এবং প্রথম যে এটা হচ্ছে ডোন্ট শিফট দ্য ব্লেম। কখন এই যে ব্লেম হবে একটা ফেল করার পরে যে ব্লেম, এটা শিফট করবেন না কখনোই। আমি বলছি যে ভিকটিম মেন্টালিটি করা যাবে না। যে ভিকটিম মেন্টালিটি কি? বেসিক্যালি যখনই আপনি মনে করবেন আপনি একটা পরিস্থিতির শিকার বা অন্য লোকের কোনো কাজের কারণে আপনি এই জায়গায় এসেছেন, তাহলে এটা আসলে এক ধরনের ভিকটিম মেন্টালিটি। এইখান থেকে বের হইতে হবে। এবং একটা ভুল মানুষ চুজ করার জন্য আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হই। বাট উই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি যে ইয়েস, I have done a mistake because I was not trained to select the right people. সমস্যা নাই কোনো। তো এই যে 7 নাম্বার। এবং 8 নাম্বার যদি আমি বলি, 8 নাম্বার হচ্ছে এটাকে অনেকবার বলেছি, এটা গ্রোথ মাইন্ডসেট। যে এটা হচ্ছে যে গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে আপনাকে একজন ভালো বিজনেস ম্যানেজার হওয়ার জন্য। সেটার জন্য কি অলওয়েজ লার্নিং, কন্টিনিউয়াস অ্যান্ড নেভার এন্ডিং লার্নিং কে ফস্টার করতে হবে। এবং অলওয়েজ ইভলভিং, মানে আমি যদি ইভলভ বলি, ইভেন আপনার ভ্যালুজ, আপনার ক্যারেক্টার এবং আপনার আপনার আউটার এক্সপ্রেশন, আপনার কমিউনিকেশন, আপনার প্রত্যেকটা জায়গায় কাজ করে করে আপনাকে একটা ইভলভ করতে হবে। ইভলভ মানে একটা লেভেল পরে প্রতি বছরে আপনি 8%, 10% ইনক্রিজ করবেন, আপনার ডিফিকাল্টি লেভেলকে ইনক্রিজ করবেন এবং ওটাকে অ্যাচিভ করবেন। এইভাবে করলে আপনি যখন আপনার ডিফিকাল্টি, যে কাজগুলি সহজ হয়ে যাবে, এর থেকে একটু ডিফিকাল্ট লেভেলের কাজ নেবেন, এই রোল এক্সপ্যান্ড করবেন, নাহলে এটাকে হায়ার আপে নেবেন, নিয়ে এইভাবে ইভলভ করতে হবে স্লোলি স্লোলি স্লোলি। এই 8টা ছিল হচ্ছে বিজনেস ম্যানেজার্স ডিএনএ। আমি আবারও কুইকলি যদি বলি, স্ট্র্যাটেজিক থিঙ্কিং, মানে যদি স্ট্র্যাটেজিক থিঙ্কিং কি, ফোকাস অন হোয়াই অ্যান্ড দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন, এরপরে কি করব। সেকেন্ড আমরা বলেছি পিপল লিডারশিপ, বিল্ডস ট্রাস্ট অ্যান্ড ইন্সপায়ার পারফরমেন্স, এটা হচ্ছে পিপল লিডারশিপ। বিজনেস অ্যাকুমেন, মানে আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ভ্যালু ইজ ক্রিয়েটেড ইন দ্য অর্গানাইজেশন। এবং এরপরে বলেছি অ্যাজিলিটি, মানে এটা হচ্ছে অ্যাডাপ্টস কুইকলি অ্যান্ড কনফিডেন্টলি। এটা অ্যাজিলিটি। কমিউনিকেশন হচ্ছে ইটস অল অ্যাবাউট ব্রিঙ্গিং কমপ্লেক্সিটি অ্যান্ড রিডিউস, ব্রিঙ্গিং ক্ল্যারিটি অ্যান্ড রিডিউস কমপ্লেক্সিটি। এটা অ্যাজিলিটি। কমিউনিকেশন ইজ এ ক্ল্যারিটি অ্যান্ড এটা কমিউনিকেশনটাই হচ্ছে, সরি, অ্যাজিলিটি হচ্ছে যে অ্যাডাপ্টস কুইকলি অ্যান্ড কনফিডেন্টলি। কমিউনিকেশন হচ্ছে ব্রিঙ্গিং ক্ল্যারিটি অ্যান্ড রিডিউস কমপ্লেক্সিটি। আর হচ্ছে এরপর আমরা বলছি প্রবলেম সলভিং, মানে অ্যাক্টস উইথ লজিক অ্যান্ড স্পিড, লজিক অ্যান্ড স্পিড। এবং আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, মানে লিডস উইথ অথেন্টিসিটি অ্যান্ড ওনারশিপ। আমরা যেটা কথা বলছি, ইউ হ্যাভ টু বি অথেন্টিক। আপনাকে কখনো এমন অ্যাটিটিউড করা যাবে না যে মানুষ মনে করে যে ইউ আর অ্যাক্টিং। এবং আমি দেখেছি অনেক লোকজন এরকম অ্যাক্টিং করতে থাকে, অ্যাক্টিং করে করে বছর পার করে দেয়। তো যাই হোক, মাইন্ডসেট এটা হচ্ছে কিপ গ্রোথ মাইন্ডসেট, মানে কিপ লার্নিং, কিপ ইভলভিং। এবং এই দুইটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা একজন ভালো বিজনেস ম্যানেজার হতে পারবো। এবং অবশ্যই এই কথাটা না বললেই না, যে আপনার যে ফাংশনাল লেয়ার, এই ফাংশনাল লেয়ারে আপনাকে ওয়ার্ল্ড ক্লাস হতে হবে, অথবা দ্য বেস্ট ইন ক্লাস হতে হবে। মানে কি, ধরেন আপনার কোর ফাংশনাল এরিয়া মার্কেটিং, সুতরাং আপনাকে মার্কেটিং এর এই জায়গাতে কোর বেস্ট ইন ক্লাস হতে হবে, এটা 1 নাম্বার। তারপরে আপনি বিজনেস ম্যানেজার হওয়ার জন্য বাকি সব বিষয়গুলোকে এর সাথে অ্যাড করবেন। ইন কম্বিনেশন ইট উইল ওয়ার্ক লাইক এ ম্যাজিক। এবং এইটাই হচ্ছে আমরা আমরা কি বলে এটাকে, আমরা বলতে পারি যে আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে। এবং ফাইনালি যে কথা বলে শেষ করতে চাই, যে এই কথাটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে দ্য ফিউচার বিলংস টু দ্য বিজনেস ম্যানেজার্স হু লিড, লার্ন অ্যান্ড লিফট আদার্স। এই বলে আজকের মতো এখানে শেষ করতে চাই। আহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
অতএব আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।